নমস্কার। আমরা আনন্দ সমাজ লাইভের দর্শকদের কাছে আমরা নিয়ে এসেছি অকপট নৌশাদ মল্লিকের তৃতীয় পর্ব। এবার আমরা আগে দুটো পর্ব দেখেছি। দ্বিতীয় পর্বের শেষে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে যে প্যারিমোহন কলেজে তার যে রাজনৈতিক জীবন, তার যে সাংবাদিক জীবনের শুরু, তার যে একটা মেলবন্ধন, একটা হিন্দু মুসলিম দুটো মানুষের মধ্যে, তার যে সে মাসিমা তাকে সন্তান সম স্নেহ তাকে করেছিলেন, এই যে অধ্যায়গুলো আমরা অলরেডি কভার করে এসেছি। এবার আমরা আসবো তিনি আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে একটাকে চেনেন সাংবাদিক নৌশাদ মল্লিক হিসাবে। তাহলে সাংবাদিকতার জীবন কি আপনার ওখান থেকে শুরু? তারপরে প্রশান্ত সরকার মহাশয় বসুমতীর আপনার সঙ্গে ভীষণ সান্নিধ্য ছিল, আপনাকে ভীষণ করতেন। এটা ঠিক। আমি তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি সেটা কোনো অংশে আমার নিজের পিতার থেকে কম নয়। আমি আসবো, সেই বিষয়গুলো আসবো। প্রথমে বসুমতীর সঙ্গে হলো কী করে, আমি যখন রাজা প্যারিমোহন কলেজে পড়ি, এই আমার যে লেখাটা আমাদের রক্তাক্ত অধ্যায় উত্তর রাজা প্যারিমোহন কলেজ 16ই ডিসেম্বর পোস্টেড হয়েছিল, সেটাতে খুব সাড়া পড়ে গেল। এবং আমাদের তৎকালীন সময়তে উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের অধ্যাপক ছিলেন রতিন চ্যাটার্জি। তার দাদা সমর চ্যাটার্জি ছিলেন বসুমতী অন্যতম সহ সম্পাদক। তো একদিন রতিন স্যার আমাকে বললেন, আমি যদিও জুলজি অনার্সের ছাত্র, কিন্তু যেহেতু ছাত্র নেতা হিসেবে এবং ছাত্র সংসদের আমি একজন কর্মকর্তা হিসেবে আমাকে সমস্ত প্রফেসররাই চিনতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমাকে বললেন যে চলো তোমাকে একদিন আলাপ করে দিই আমার দাদার সাথে। আমি গেলাম স্যারের সাথে, সাইকেল করে স্যার আসতেন, সাইকেল করে আমাকে, আমারও সাইকেল ছিল উত্তরপাড়াতে, আমি সাইকেল করে বিভিন্ন জায়গাতে, আমি যখন ছাত্র আন্দোলন করতাম আমার টিউশনি করতাম, প্রচুর টিউশনি করতাম। উত্তরপাড়া, ভদ্রকালী, দক্ষিণেশ্বর, আড়িয়াদহ, সব এইসব জায়গায় আমি তখন খুব টিউশনি করতাম। তো আমি সাইকেল করে স্যারের সঙ্গে গেলাম, সমর চ্যাটার্জির সঙ্গে আমার আলাপ করে দিলেন উত্তরপাড়া জয়কৃষ্ণ বাজারের কাছে। তো স্টেশনের কাছেই বাড়ি ওনাদের, সেই বহু পুরনো বাড়ি। তো আমরা আলাপ করে যাবো বলে, আমার ছাত্র এই নৌশাদ মল্লিক এই করেছে, আমি তোমার লেখাটা যে পাঠিয়েছিলাম এই নৌশাদ মল্লিক জানো, স্যারই আমার লেখাটা পাঠিয়ে দিয়েছিলেন বসুমতীতে। তো বলে তোমার তো খুব সুন্দর লেখা, তুমি করো আমাদের কাগজে একদিন চলে এসো। সমরবাবু বলছেন আমি কাগজ চলে এসো। হ্যাঁ স্যার আসবো, একদিন নিশ্চয়ই আসবো। এই পর্যন্ত ধরো প্রণাম করলাম, করে চলে এলাম। বললো তোমাকে আমি দেখছি আমাদের কাগজে করসপন্ডেন্ট করা যায় কীভাবে। ঘটনাচক্র হয়ে গেল কি, কাকতলীয় হয়ে গেল একটা ব্যাপার। সেটা হচ্ছে ছাত্র সংগ্রাম পত্রিকা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামমোহন হলে, কলকাতার রামমোহন হলে একটা অনুষ্ঠান, সেখানে প্রধান বক্তা হচ্ছেন বিটি রামদেব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য বিটি রামদেব, আর জীবনলাল বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বসুমতীর সহ সম্পাদক। জীবনলাল বন্দ্যোপাধ্যায় ভাইয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল উত্তরপাড়া থাকতে। ওরা তো অরিজিনাল বাড়ি বালিতে, উনি থাকতেন যদিও উল্টোডাঙ্গায় ওখানে হাউসিং ফ্ল্যাটে, কিন্তু ভাইয়েরা সব বালিতে থাকতো, বালি থেকে সব আমাদের এখানে আসতো, আমাদের বেশি আড্ডা মারতো। তো জীবনদা ঘরে, তারপরে তো আমি ছাত্র সংগ্রাম পত্রিকা, আমাকে অনিলদা বলে তুমি এটা কভার করবে আজকে মিটিংয়ের নিউজটা, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এই খবরটা। তো আমি নিউজটা লিখে দেওয়ার পরে তারপরে আমি জীবনদার সাথে দেখা করতে গেলাম। জীবনদা দেখতে খুবই সুন্দর, একটা গেঞ্জি পরে আছেন, প্যান্ট পরে, লাল গেঞ্জি, আমার এখনও মনে পড়ে। তারপরে দেখি আমি করতে গেলাম যে আমি নৌশাদ মল্লিক। হ্যাঁ তোমার লেখা তো বেরিয়েছে আমাদের কাগজে উত্তর সম্পাদকীয় হিসেবে। হ্যাঁ বললাম যতন আমার বন্ধু, যতন মানে ও আচ্ছা ও আমার ভাই, আচ্ছা খুব ভালো খবর। আর আমার সঙ্গে আপনাদের সমর চ্যাটার্জি সহ সম্পাদক মফস্বল বিভাগের সমরদার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তারা কাজ করো, একদিন বসুমতীতে চলে এসো। বসুমতীর ঠিকানা জানো? তা আমি লিখে দিচ্ছি। উনি লিখে দিলেন 166 বিহারি গাঙ্গুলি স্ট্রিট। বললেন কোলে মার্কেটের কাছে, একদম কোলে মার্কেটের কাছে দেখবে পিসিচন্দ্র জুয়েলার্স আছে, পিসিচন্দ্র জুয়েলার্সের পাশেই আছে আমাদের বসুমতী সাহিত্য মন্দির সবাই চেনে। তুমি চলে যাবে ওখান থেকে বালিঘাটে উঠে একদম শিয়ালদায় নামবে, নেমে হাঁটতে চলে যাবে। আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তা আমি একদিন চলে গেলাম। প্রথমেই দেখলাম লেখা রয়েছে, ঢুকতেই লেখা রয়েছে বিবেকানন্দ মুখোপাধ্যায়
বিবেকানন্দ মুখোপাধ্যায় সম্পাদক, সহ সম্পাদক জীবনলাল বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক রামেন্দ্র মুৎসুদ্দি ঘর। আমি তো জীবনদার ঘরটা আগে যখন দেখলাম আগে ঢুকে পড়লাম। ঢুকেই জীবনদা আমাকে বিবেকানন্দবাবুর সঙ্গে আলাপ করে দিলেন। বিবেকানন্দবাবু ছিলেন বরিশালের লোক, কাঠ বাঙাল একদম, হ্যাঁ, বরিশাল ভাষায় আমাকে বললেন আইসো আইসো আইসো, হ্যাঁ, আরে বইসো বইসো। তারপরে তো আরও সব কী বললেন আমি কিছু বুঝতেই পারছি না, বরিশালে এই ভাষা তো আমি ঠিক বুঝতেও পারছি না। তো একটা খালি বুঝতে পারলাম যে ঠিক আছে তুমি একটা লেখা লিখে আসো, তোমার বাড়ি তো ধনেখালি, ধনেখালি তো ঠিক আছে, ধনেখালির একটা তুমি তাঁতের শাড়ির ওপর তাঁতের শিল্পীদের ওপরে একটা ভালো লেখা তৈরি করে নিয়ে এসো, দেখি তোমার লেখা কেমন হয়, হ্যাঁ, তোমার লেখাটা তৈরি করে নিয়ে এসো। তা আমি তো আনন্দে আত্মারা হয়ে গেলাম। আনন্দে আত্মারা হয়ে ওখান থেকে আমি আবার সমরদার ঘরে গেলাম, সমর চ্যাটার্জি ঘর, দেখিয়ে দিল। সমর চ্যাটার্জি ঘরে গেলাম, সমরদাকে বললাম বিবেকানন্দ বসে আলাপ করবো। তাই নাকি, খুব ভালো হয়েছে, আমি তো নিয়ে যেতাম আপনাকে আলাপ করতে যাবো না, জীবনদার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো জীবনদার সঙ্গে আমার আলাপ হয়েছিল রামমোহন মঞ্চে, ওখানে একটা সভা কভার করতে গিয়েছিলাম, সেখানে তো উনি এসেছিলেন প্রধান বক্তায়, অন্যতম বক্তা হিসেবে। তো বলে আচ্ছা আচ্ছা জীবনের সঙ্গে আলাপ হয়েছে? আমরা হ্যাঁ জীবনদার সঙ্গে আলাপ হয়েছে। তো কী বললেন? আমি বললাম সম্পাদক মশাই বিবেকানন্দবাবু আমাকে একটা লেখা লিখতে বললেন ধনেখালি তাঁত শিল্পের ওপরে, ধনেখালি তাঁত শিল্পের শিল্পীদের অবস্থা সেই সম্পর্কে আরও ভালো লেখা তৈরি করতে হবে। বলে ঠিক আছে, গুড। আমি তো ভেবেছিলাম এই লেখাটা আমি তোমাকে দিয়ে করাবো, কারণ ধনেখালি তোমার বাড়ি, ধনেখালি তাঁত শিল্পটা ঐতিহ্য, ঠিক আছে লেগে পড়ো। তা বলে আমি তো বাড়ি এলাম। আমি তো শনিবার দিন বাড়ি চলে এলাম, এসে সকালবেলা দিয়ে একবার চলে এলাম এতে জীবন কাকার কাছে, আমার বাবার বন্ধু সমসপুরে জীবনলাল সেনগুপ্ত, জীবন কৃষ্ণ সেনগুপ্ত, তো উনিও জীবন। তারপরে বলে আমি বললাম সব, উনি সব তথ্যগুলো দিলেন, বললেন, নোট করলাম। করার পরে ছবি চাই একটা, কি করে তাহলে এই আমাদের এখন ইউনাইটেড ব্যাংক হয়েছে, ইউনাইটেড ব্যাংকের নিচে যে স্টুডিওটা দিলীপ দাস স্টুডিও, দিলীপ দাস স্টুডিও তখন নাম ছিল মনে হয় কি পানামা স্টুডিও না, পানামা স্টুডিও না, কি একটা নামটা ছিল, কি নাম যেন দিলীপ দাস স্টুডিওটা, ভুলে গেছি। যাই হোক, দিলীপ দাকে দিয়ে ছবি তৈরি করলাম, মানে আমরা ধনেখালিতেই দিলীপ দাকে দিয়ে ছবি তৈরি করলাম। ছবি নিয়ে তখন তো এইসব হতো না, এত তো সব ছিল না যে এতে মেলে পাঠিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তখন ছবি উনি প্রিন্ট করে ছবি লেখা নিয়ে আমি হাজির হলাম। ছবি নিয়ে লেখা নিয়ে হাজির হলাম। হাজির হওয়ার পরে তারপরেতে ওখানে লেখাটা আমার ছাপা হলো, লেখাটা খুব প্রশংসা হলো। তারা বললো তুমি একটা কাজ করো, তোমাকে আমরা ধনেখালির করেসপন্ডেন্ট করে দিচ্ছি, মানে হুগলি ধনেখালিতে তুমি আমাদের নিয়ে এসো সংবাদদাতা, তুমি ওখানে কার্ড পাবে, তোমাকে আইডি কার্ড করে দেওয়া হবে, তোমার যত নিউজ বেরোবে তার উপরে তুমি একটা অনারিয়াম পাবে। তখন কি আপনি প্যারিমন কলেজ আছেন? তখন প্যারিমন কলেজেই আছি। তখন আমার সম্ভবত আমার থার্ড ইয়ার। তারপরে করতে করতে ইন দ্য মিন টাইম হলো কি, আমি ওই সময়তেই আমাদের হুগলি জেলার হাজিগড় স্টেশনের কাছে পলাশি বলে জায়গাটা, পলাশিতে পলাশি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমার বাবার বন্ধু সরোজমোহন মিত্র, তার ভাই সলিল মিত্র, বিখ্যাত কবি সলিল মিত্র, ওই স্কুলে মাস্টারি করতেন। সলিলদা ওখানে তো একটা কবি সম্মেলন, বিখ্যাত ছড়াকার সলিলদা এখনো বেঁচে আছেন, খুবই অত্যন্ত আমার শ্রদ্ধেয় মানুষ। সলিলদা ওখানেতে আমি আসতে, সলিলদা ওখানে বহু গুণী মানুষও এসেছিলেন, হ্যাঁ, হরেন ঘটক এসেছিলেন, আরও সব অনেকে এসেছিলেন। সেখানেতে প্রশান্ত সরকার, তখন স্টেটসম্যান পত্রিকার চিফ ব্যুরো, উনি এসেছিলেন। প্যান্ট শার্ট, সবসময় প্যান্ট শার্ট পরে, বড় ফ্রেমে চশমা, হাই পাওয়ারের। তারপরে প্রশান্ত সরকারের সঙ্গে আমার আলাপ করে দিলেন সলিলদা। আমি একটা কবিতা বললাম, কবিতা বলার পরে আমি এসে বসলাম। তারপরে সলিলদা বলে এসো তোমার সঙ্গে আলাপ করে দিই, তো বলে প্রশান্ত সরকারের সঙ্গে আলাপ হলো। প্রশান্ত বলে বাহ তোমার বাড়ি কোথায়? আমি বললাম হিরণ্যবাটি, ধনেখালির পাশে। বলে আরে আমি জানি, ওখানে আমার বন্ধু বাড়ি, রওশন আলী মল্লিক, আমার অত্যন্ত বন্ধু। আমি বললাম তাই নাকি? আমি বললাম আমি তো বড় ছেলে। বলে হ্যাঁ তুমি তো বড় ছেলে, বাহ 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 বাহ, খুব ভালো, তুমি কি করে ভাবছো? আমি বললাম করবো মানে আমি তো ডাক্তারি করার জন্য তো বাবার তো ইচ্ছা ছিল, সেই জন্য, কিন্তু আমার তো
বয়সটা পার হয়ে গেল, 1 বছর ড্রপ হয়ে গেল ছাত্র আন্দোলন করতে গিয়ে। তো এখন কি করব, দেখি সাংবাদিকতা করার খুবই ইচ্ছা আছে যদি সুযোগ পাই। তো ইতিমধ্যে আমার বসুমতীতে আমি করেসপন্ডেন্ট হয়েছি, আর ওখানে আমার একটি লেখাও খুব প্রশংসা হয়েছে উত্তর সম্পাদকীয়তে। তাই নাকি? বলে বাহ 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 বাহ, হ্যাঁ খুব ভালো সাংবাদিকতা করো, আর যদি না তা শিক্ষকতা করবো। বলে দুটোই তো খুব ভালো পেশা, তবে শোনো শিক্ষকতা একটা মহান পেশা, মানুষ গড়া কারিগর হচ্ছেন শিক্ষকরা। আমরা যে কলম ধরছি সব শিখিয়েছেন কে? শিক্ষকরা। আর সাংবাদিকতার খুবই ভালো, তোমার মনে একটা আনন্দ, তোমার যে খবর, তোমার যে নিউজ, তুমি যেটা লিখছো সেটা পরের দিন খবরের কাগজে বেরোচ্ছে, ছাপা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার খবর পড়ছে, সেই খবর সরকারের কানে ঢুকছে, কানে যাচ্ছে, সরকার সেখানে স্টেপ নিচ্ছে, ব্যবস্থা করছে। হ্যাঁ, এই যে এটাও একটা বিশাল ব্যাপার। তবে হ্যাঁ রিস্ক আছে, নানা রকম ঘটনা আছে, অনেক আছে, এমন এমন কি জায়গায় পড়তে হবে সেখানে হয়তো জীবনহানির আশঙ্কা আছে। কিন্তু তো একটা কথা, তোমাকে সত্যকে তুমি কখনো বাদ দিয়ে চলবে না। আমাদের আজকাল খুব ইউলো জার্নালিজমটা হচ্ছে, হলুদ সাংবাদিকতা, এটা আবার আমি পছন্দ করি না, পছন্দ করে বলছে। তো ঠিক আছে, ভালো কথা। তুমি একটা কাজ করো, তুমি একদিন আমার সঙ্গে দেখা করো স্টেশন অফিস। চলো কলকাতা যাও। হ্যাঁ, ছাত্র সংঘ পত্রিকা যাই। কোথায়? বউবাজারে? আমি বললাম বউবাজার ছিল ছাত্র সংঘ পত্রিকা অফিস। হ্যাঁ আমি জানি তো, বিমান তো আমার কাছে আসে, বিমান বসু। তোমাদের তো অনেক খবর আমি করে দিই, তোমাদের তো অনেক খবর আমি স্টেটসম্যানে করে দিই। তো ঠিক আছে, স্টেটসম্যানটা হচ্ছে ধর্মতলাতে, ঠিক আছে? ধর্মতলায় তুমি চলে এসো একদিন স্টেটসম্যানের অফিসে, এসে আমার নাম বলবে, তোমাকে নিচেতে রিসেপশনে স্লিপ দেবে, তো উপরে চলে আসবে। তো আমি সেভাবে গেলাম, যাওয়ার পর দেখলাম উনি টাইপ করছে। তখনকার নিউজ সব স্টেটসম্যান পত্রিকা টাইপ করে দিতে হতো, হাতে কি কলমে লিখে দিলে হতো না, টাইপ করে দিতে হতো। টাইপ করছে, তো আমাকে দেখতে পেয়ে ইঙ্গিত করে আসতে বললেন, এলাম, বসলাম। জিজ্ঞেস করলাম কী খাবি, চা না কফি? আমি বললাম না চা খাবো। তো চা খেলাম, তারপরে দাঁড়াও আমার এই টাইপটা শেষ করি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। বলে টাইপটা শেষ হওয়ার পর বলে চলো আমার সাথে। চা খাওয়া হয়েছে? তেমন হ্যাঁ চা খাওয়া হয়েছে। বলে চলো। হাঁটতে হাঁটতে গেলাম, উনিও হাঁটতে হাঁটতে বলে তোমাকে আমি হিরেনের কাছে নিয়ে যাব। হিরেন বসু, বুঝেছো? হিরেন বসু দর্পণ পত্রিকার সম্পাদক। দর্পণ পত্রিকা এখন তুমি জানো তো? হ্যাঁ, সাপ্তাহিক দর্পণ খুব আমি পড়ি তো, আমি সাপ্তাহিক দর্পণ। তখনকার দিনে সাপ্তাহিক দর্পণ বিশাল তার সার্কুলেশন, প্রায় 80,000 সার্কুলেশন তখনকার দিনে একটা সাপ্তাহিক পত্রিকা। মানে সরকার বিরুদ্ধে তখন জ্বালাময়ী, তখন সব বক্তৃতা সেগুলো লিখছে জ্বালাময়ীভাবে আমাদের দর্পণ পত্রিকায়। তো আমি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গেলাম, চলে গেলাম সে সিরাজউদ্দৌলা আমাদের একটা বাড়ি, সে বাড়িতে উঠলাম। উঠে হিরেনদা আপাদমস্তক একেবারে বাঙালি, পুরো ধুতি পাঞ্জাবি পরে আছে। বলে এই আমার বন্ধুর ছেলে, রতন সাহেবের ছেলে নৌসাদ সাংবাদিক হতে চায়, কিন্তু আমার তো স্টেটসম্যান ইংরেজি কাগজ, ওখানে তো কিছু হবে না, সাহেবদের কাগজ। তো তোমার কাছে নিয়ে এলাম, যাতে ও বসুমতীতে ইতিমধ্যে করেসপন্ডেন্ট হয়েছে, তোমার কাছে নিয়ে এলাম যাতে আর কি ভালো করে ও সাংবাদিকতাটা করতে পারে, তুমি ওকে এটা তৈরি করে নাও। তো বলে ঠিক আছে। হিরেনদা বললেন বা বা বা, বসুন বসুন। উনি সবাইকে আপনি বলতেন, কাউকে মানে তুমি বলতেন না। হিরেন বসু বলে বসুন। বলে আপনি তো গ্রামের ছেলে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ভাই পল্লী দর্পণ লিখুন। এই পল্লী দর্পণ লেখাটা মানে দর্পণের একটা বিভাগ, দর্পণের একটা বিভাগ, পল্লী দর্পণ আপনার নামে দেবে। আপনার নাম নৌসাদ মল্লিক, খুব সুন্দর। তো নামটা তো নৌসাদ হলো কেন? আমি দেখুন, এটা আমার মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন, আমার বাবা রেখেছিলেন। আমার বাবা 1 নম্বর হচ্ছে, আমি বাড়ির প্রথম সন্তান, সেই জন্য নৌসাদ মানে হচ্ছে নতুন স্বাদ, নিউ টেস্ট। আরেকটা হচ্ছে বাবা ছিলেন প্রচুর, যে রাজনীতির মানুষ কিন্তু প্রচণ্ড সঙ্গীত প্রিয়। বোম্বে সুরকার নৌসাদের তিনি অত্যন্ত, তার কাছে খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন, তার সুরে তিনি পাগল ছিলেন একবারে। তা বলেছিলেন নৌসাদকে সুরে আমি জাদুকর করব, তো সেই জন্য করেছিলেন। কিন্তু আমার কপালটা খারাপ, আমার যখন আমি গান শিখছি, লক্ষ্মণ পণ্ডিত আমাদের এখানকার, সবে মাত্র সারেগামা শিখছি, হারমোনিয়াম কিনেছে বাবা, আর তখনই ছাত্র আন্দোলনে এমন জড়িয়ে পড়লাম, গানটা আমার জীবন থেকে চলে গেল। এটাই আমার জীবনের সব থেকে না পাওয়া। আমার অনেক পেয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, হ্যাঁ, কিন্তু এটা আমার একটা জীবনের না পাওয়া অংশ। যাই হোক, তো আমি বললাম যে আচ্ছা আচ্ছা বসো, ঠিক আছে। তুমি ভাই, তোমাকে তাহলে আমি পশ্চিমবঙ্গের, আমাদের এই রাজ্য, এই রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ, তাদের জীবনধারা, তাদের কর্মকাণ্ড, তাদের সেখানকার এলাকার পরিস্থিতি, সেখানকার এলাকার ইতিহাস, সেই সব নিয়ে তুমি একটা লেখা শুরু করো, পল্লী দর্পণ। তোমাকে একটা এই বিভাগ করেছি, সেই আমি শুরু করলাম।
কখনো কাকদ্বীপে গেছি, সেখানে যেয়ে দেখেছি সেখানকার মানুষ কীভাবে মাছ ধরে তাদের জীবন নির্বাহ হয়। মাছের মিন ধরে, সেই মিনগুলো চলে আসে, বহু দামে বিক্রি হয়, সেগুলো পরবর্তীকালে বিভিন্ন জায়গায় সব ভেড়িতে বিক্রি হয় মিনগুলো। আবার দেখেছি, চলে গেছি আমি কখনো পুরুলিয়ায়, আদ্রায়, সেখানে যেয়ে দেখেছি সেখানে কীভাবে গালা শিল্প, সেখানকার মানুষরা গালা শিল্পকে নিয়ে বেঁচে আছে। আবার কখনো আমি চলে গেছি অযোধ্যা পাহাড়ে, সেখানে কীভাবে দেখেছি পাহাড়ের মধ্যে চায়ের গাছ তৈরি হয়েছে, মানে অবাক কাণ্ড। সেই সব জায়গায় চলে গেছি। কখনো চলে গেছি আমি এতে মালদায় বিড়ি শ্রমিকরা, মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরা, তাদের কি কষ্টের জীবন, সেই সমস্ত জীবনগুলো আমি তুলে ধরে এনেছি। কখনো চলে গেছি এতে পুরুলিয়া, সে রুক্ষভূমি, সেখানকার মানুষদের জীবনযাত্রা, কি কষ্ট সেখানকার মানুষের। একটু পানীয় জলের জন্য মাইলের পর মাইল তারা হাঁটছে শুধু একটু জলের জন্যে। ইজারা আছে, সেই ইজারা থেকে সেই জল নিয়ে আসবে কাঁধে করে। তো এইসব জীবনের যাত্রাগুলো আমি তুলে ধরলাম। এইভাবেতে আমার মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমি ছুটে চললাম। তাহলে আমি যেটা জেনেছি যে আপনার এই লকডাউন পিরিয়ডে যে অবসরকালীন সময়ে যে আপনি কতগুলো জেলার নয়, আমি সব কটা জেলার যে এই যে পশ্চিমবঙ্গ এবং তার 23টা জেলার ইতিহাস, সেখানকার মানুষ জীবনধারা, সেখানকার আন্দোলন, সেগুলোকে আপনি সমৃদ্ধ করেছিল এই একদম সেইটা নিয়েই তো আমি এইটা লেখার কথা আমি ভাবলাম যে লকডাউন পিরিয়ডে আমি একটা বাংলার মুখ নামে পশ্চিমবঙ্গের ইতিহাস, তাদের আন্দোলন, তাদের জীবনধারা, সেখানকার বিখ্যাত ব্যক্তিত্ব, সেখানকার বিখ্যাত স্থান, সেখানকার বিখ্যাত শিল্প, সেখানকার কৃষিজাত দ্রব্য, যেমন এগুলো আমরা আসবো সেই সবগুলো নিয়ে এইগুলোই আপনাকে সমৃদ্ধ করেছিল এবং আজকে সেগুলো মানে আপনি এইগুলো আমাকে সমৃদ্ধ করেছিল এই লেখার, এই বইটা বের করা, এবং আজকে সেটা উদ্বুদ্ধ করছে আপনাকে লেখার জন্য। তা পল্লী দর্পণ লিখতে লিখতে তারপরে এরপর আপনি সত্যযুগ, তারপরে আমি সত্যযুগ, সেই সময়তেই সত্যযুগ না, সত্যযুগ না, সেই সময়তে বসুমতীতে আমি আবার বসুমতীতেও লিখছি, বসুমতীতেও করসপন্ডিং করে সবকিছু করছি। একই সঙ্গে ছাত্র সংগ্রাম, পল্লী দর্পণের আমি আবার লিখছি, সেখানেও লিখছি। করতে করতে বসুমতী বন্ধ হয়ে গেল। বসুমতী বন্ধ হয়ে যাওয়ার পরে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন তো আমি সবেমাত্র বিএসসি পরীক্ষা দিয়েছি, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর জীবনদাকে বললাম, জীবনদা তাহলে কি হবে? বলে চিন্তা নেই, চলো না, একটা সাপ্তাহিক কাগজ হচ্ছে বাংলাদেশ। তারপর আবার সাপ্তাহিক বাংলাদেশ হলো। এক্স মিলিটারি ম্যান অরুণ রায় উনি বাংলাদেশ পত্রিকা দর্পণের মতো বাংলাদেশে একটা ট্যাবলয়েড সাইজ সাপ্তাহিক কাগজ বিশালভাবে তৈরি করলেন। এই বাংলাদেশ কাগজ করতে করতে জীবনদা বললেন যে একটা দৈনিক পত্রিকা শুরু হবে। সে কি দৈনিক করবেন? হ্যাঁ, আমি দৈনিক করবো, তোমরা যদি সব থাকো, সব দৈনিক কাগজ আমি করছি একটা। বললেন, উনি দৈনিক পত্রিকা শুরু করলেন। শ্রেয়াংশু আচার্য, বিখ্যাত ব্যারিস্টার, বামপন্থী নেতা, শ্রেয়াংশু আচার্য, নরনারায়ণ গুপ্ত ব্যারিস্টার, জ্যোতির্ময় বসু, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ, তখনকার দিনে সাংসদ, ইন্দিরা গান্ধী পর্যন্ত যাকে ভয় করত, সেই জ্যোতির্ময় বসু, তারা সব টাকা পয়সা দিলেন, দিয়ে শুরু হলো দৈনিক সত্যযুগ পত্রিকা। সেই দৈনিক সত্যযুগ পত্রিকায় আমি প্রথম থেকে যুক্ত হলাম। টেবিল চেয়ার নিচে থেকে ওপর তুলতে আরম্ভ করলাম, করতে করতে সাবিংয়ে করে আমাকে বলল সম্পাদক কে হলেন? তখন সম্পাদক ওখানে চললেন বিবেকানন্দ মুখার্জি। বসুমতী বন্ধ হয়ে গেছে, বসুমতী বিবেকানন্দ এসেছেন, জীবনদা তখন হচ্ছেন কার্যকরী সম্পাদক, চিফ রিপোর্টার হরদর পটল, বার্তা সম্পাদক কল্পতরু সেনগুপ্ত। তারপরে সাবিংয়ে করতে করতে আমি বিনোদন পাতা আমাকে বললো যে তুমি ওই মৃণাল ঘোষ, আমার বন্ধু মৃণাল ঘোষের সঙ্গে আলাপ করে দিল। পুষ্প দত্ত গ্রুপের পিএলটির বিখ্যাত অভিনেতা, বহু উনি ছবিও করেছেন। সেই সব ছবিতে ওরা অসাধারণ অভিনয় করেছেন। পিএলটি অভিনেতা মৃণাল ঘোষের সঙ্গে বললো যে এই তোমার অ্যাসিস্ট্যান্ট, তোমার পাতাটাকে ওই করবে। আর কিছু কিছু নিউজ করতে আরম্ভ করলাম। হরদা পটলের সঙ্গে আলাপ করে দিলেন। হরদা পটল ছিলেন আমাদের ধনেখালির পাশে গ্রাম পৈনানের কাছে সুখপুকুরে তার বাড়ি। উনিও আমার বাবার সঙ্গে ভীষণ বন্ধুত্ব। বলে, দেখো তোমার বাবার সঙ্গে আমার সঙ্গে রাজনীতিতে দক্ষিণ মেরু উত্তর মেরু, তুমি উত্তর মেরু দক্ষিণ মেরু। উনি বামপন্থী মানুষ, সত্যযুগের চিফ রিপোর্টার, সত্যযুগের চিফ রিপোর্টার। উনি ঢেলে চাকরি করতেন, আর হরদা পটল নামে তিনি লিখতেন। অসাধারণ তার লেখনী ক্ষমতা ছিল এবং তার
লেখার জন্য সত্যযুগ কাগজ বিশাল এই জায়গায় এসে পৌঁছলো। এবং আমাকে উনি বললেন যে তখন তোমায় এসো, তোমাকে রিপোর্টিং আমি শেখাই। উনি আমাকে কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিলেন এবং আমার খুব মনে আছে যে উনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান এসছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, প্রথম এলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের ওখানে। তখন রিপোর্টিংটা কভার করতে যান বিমল নন্দী আসলে চিফ রিপোর্টার। তখন হলদা বিমল দাকে বললে যে বিমল, আচ্ছা তুমি নৌসাদকে সঙ্গে করে নিয়ে যাও, ওকেও তুমি ওটাকে করো, ও একটা পোর্শন ও কভার করুক, তুমি বক্তৃতায় করো, আর ও আনুষঙ্গিক যে সমস্ত মানুষজন, মিছিল, হ্যাঁ, লোকজনের সঙ্গে কথা বলুক, ইন্টারাকশন করুক, এগুলো নৌসাদ করুক। এগুলো দেখি ওর কেমন এলেন, ওকে তো তৈরি করছি আমি, কি দেখি আমার বন্ধুর ছেলে। তা বলে আমি তো সে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা, আমি কোনোদিন ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি মুজিবুর রহমান যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আমি ইন্টারভিউ নেব, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আমি মিটিং কভার করবো। বিমলদার সঙ্গে গেলাম আমরা, সত্যযুগ থেকে আমরা হাঁটতে গেলাম, চলে গেলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা বসলাম, বলো তুমি তাহলে এটা কভার করো। আমি স্টেজে উঠলাম, স্টেজে উঠে সব নেতাদের সঙ্গে সমস্ত ইন্টারাকশন করলাম, তাদের সঙ্গে সাক্ষাৎকার নিলাম, বঙ্গবন্ধুর সঙ্গে কথা বললাম, খুব পিঠে চাপলেন আমাকে। মিটিং শেষ হওয়ার পরে রাজভবনেতে উনি আমার সাংবাদিক সম্মেলন করবেন, প্রেস কনফারেন্স। ওখান থেকে আমরা রাজভবনে চলে গেলাম বিমল আমি। তারপরে বঙ্গবন্ধু আমাদের সামনে বসে আছেন। আহা, সেই সব দৃশ্য, বঙ্গবন্ধু বসে আছেন সামনে, হ্যাঁ, একটা জবর কোট পরে, তার সেই গলা, উদাত্ত কণ্ঠ, হ্যাঁ, আমি যেন কোথায় গেছি আমি ভাবতে পারছি না। আমি রাজভবনে এসেছি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সামনে বসে আছি। তারপরে বিভিন্ন সাংবাদিকরা, বড় বড় সাংবাদিক, বরুণ সেনগুপ্ত এসছেন আনন্দবাজার থেকে, মিহির গাঙ্গুলি এসছেন যুগান্তর থেকে। তারপরে হতে আমাকে বিমলদা বললে, আস্তে আস্তে বললে, কি তুমি কিছু বলবে নাকি? তো আমি বললাম, আমি কি বলবো, এত সব বাঘা সাংবাদিক এসছে। বলো না, সাংবাদিক হ্যাঁ, আমরা সবাই সমান, বাঘা আবার কি আমার, হ্যাঁ, তুমিও সাংবাদিক আমিও সাংবাদিক, বলুন না সাংবাদিক। তখন ছাত্র জীবন আমরা চলছে, তখন ছাত্র জীবনে ল পড়ছি তখন। ও আচ্ছা, তখন আমি 3rd ইয়ার পাস করে গেছি, প্যারিমন শেষ হয়ে যাওয়ার পরে লয়ে পড়ছি। আমাকে সেটাও ব্যাপার একটা, আমাকে বিমানদা বললেন যে তুমি লয়ে ভর্তি হও, ল কলেজে ওখানে ছাত্র যে জায়গায় আসছিলাম যে ওই আপনার বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তারপরে আমি একটা কথা বললাম যে আপনি তো বিশাল নেতা, বিশাল মাপের মানুষ, আপনি বঙ্গবন্ধু, কিন্তু আপনার দেশে, বাংলাদেশের যে সমস্ত শিশু আছে, কিশোর আছে, তাদের কথা আপনি মনে রাখেন? তাদের ঘরে আপনি কাছ থেকে দেখেছেন? উনি হেসে ফেললেন, বঙ্গবন্ধু হেসে ফেললেন, হেসে আমাকে বললেন, খুব ভালো প্রশ্ন করেছো, এত প্রশ্ন হয়েছে, রাজনৈতিক প্রশ্ন, এত পলিটিক্যাল কোশ্চেন, তার মাঝখানে তুমি একটা দারুণ রিলিফ দিলে আমাকে। বলে, শোনো, শিশুরা আমার প্রাণ, আমি শিশুদের কোলে করে ঘুরি। শিশু আর ফুল আর গান যে ভালোবাসে না, সে তো মানুষ নয়। বঙ্গবন্ধু বলছেন বড় পাওয়া এটা আপনার। হ্যাঁ, বড় পাওয়া মানে আমার পিঠটা চাপড়ালেন, আমাকে বললেন এইভাবে, বললেন যে বাহ, তুমি একটা দারুণ প্রশ্ন করেছো, আমার খুব আনন্দ হলো। এত সমস্ত বড় বড় পলিটিক্যাল প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক উত্তর, তার মাঝখানে তুমি যে এত সুন্দর একটা কথা আমাকে বললে, আহা, আমার প্রাণটাও জুড়িয়ে গেল। আমার সেই দিন আমার বুকটা জুড়িয়ে গেল। আমি ভাবলাম যে আমার খুব ভয় হয়েছিল, আমি এই প্রশ্নটা অবান্তর হয়ে যাবে না তো, এই প্রশ্নটা লোক সব হেসে ফেলবে না তো, এই আমি কি বললাম। বলে, শিশু আর গান আর ফুল। দেখো না, আমার কাছে সবসময় গোলাপ ফুল আমার আড়া থাকে বুকে, হ্যাঁ, আমার কাছে সবসময় গোলাপ ফুল আমার কাছে থাকে। আমার ফুল ভীষণ প্রিয়, শিশু আমার ভীষণ প্রিয়। এই কিশোররা, এই ছাত্ররা, এই যুবরা, আজকের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল সারিতে ছিল এই ছাত্র যুব কিশোররা। তারা যদি ভাষা আন্দোলন না করতো, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। এই বাংলাদেশ স্বাধীনতার মূলে তারা। আমি আজও বঙ্গবন্ধুর সেই কথা মনে পড়ে, শিশু, ফুল আর গান। তাহলে কি আমরা এইভাবে আপনার সাংবাদিক জীবন পেলাম? প্রথমে আপনার গ্রামের সেই তাঁত থেকে শুরু, তাঁত থেকে আপনি সেখানে সমৃদ্ধ হলেন,
আবার পল্লী দর্পণে লিখতে গিয়ে আপনি দেখেছেন বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা, মানুষের দুঃখ যন্ত্রণা। আবার তারপরেই চলে এলো আপনার রাজনৈতিক সাংবাদিকতা, সেটাও একটা বড় মঞ্চে আপনি পেলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপর যদি আমরা যাই কোথায় যাবো? তারপরে সত্যযুগ লক আউট হয়ে গেল, স্কুল মাস্টারি থেকে বসুমতিতে এলাম। তাহলে আজকে আমরা আবার বসুমতি আমার একটা স্বর্ণ। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভের দর্শকেরা এই পর্যন্ত জানলো, আরো অপেক্ষায় থাকবে যে আপনার এবারে সাংবাদিকতা জীবন থেকে আবার স্কুল জীবন। আমরা আবার চতুর্থ পর্বে অপেক্ষায় থাকবো। আপনি ভালো থাকুন।